কই স্যার আমি একটা হেল্প করছি তাকে 3 বছর আগে, আজকে 3 বছর পরে তার কিন্তু মনে আছে, আমার মনে নেই, রেজাল্ট পাচ্ছি। তো এইগুলি স্যার আমি প্রচুর করি। গত 1 সপ্তাহ আগে ওই লোকটা আজকে ইউরোপে আসতেছে, আমার কোরিয়ার একটা সহকর্মী, উনি আমাকে বলতেছে যে নাইম ভাই আপনি আমাকে একটা হেল্প করছেন, আপনার মনে নেই কিন্তু আমার মনে আছে। আমি বললাম ভাই কী এমন হেল্প করছি? তো বলছে যে স্যার সাউথ কোরিয়া আমি গিয়েছি ড্রাইভিং লাইসেন্স বানিয়ে, এবং আমি বললাম যে আমার সবসময় এটা কিউরিসিটি থাকে যে একটা কিছু না কিছু করতে হবে। তো আমি গিয়ে ড্রাইভিং লাইসেন্স বানাইতে যাই, সেখানে আমি 4-5 বার ফেল করি, ফেল করে করে আমি শিখতেছি আসলে কেমনে কী করা যায়। তো ফেল করে করে আমি মোটামুটি শিখলাম যে এই প্রসেসে গেলে আমার পক্ষে সম্ভব। তো কোরিয়াতে আমার চাইতে অনেক আগে থেকে আছে, কিন্তু তারা যায়ও নাই, ফেলও করে নাই, আর শিখেও নাই। এবং আমি নিজে নিজে ফেল করে করে কোরিয়ানদের থেকে হেল্প নেই। তো এইগুলি তখন আমার চাইতে দেখা যায় 5 বছর আগে কোরিয়া গেছে, উনি এখন পর্যন্ত লাইসেন্স করে না। তো উনি আমাকে নক দিত যে ভাই আমাকে একটু হেল্প করেন। তো আমি ওনাকে বিনা পয়সায় সার্ভিসটা দিতাম, বই দিতাম, গাইড দিতাম, কোথায় কোথায় যাবে। আমি কিন্তু তাদের জুনিয়র, কিন্তু তথ্যের দিক থেকে আমি তাদেরকে একটু হেল্প করতাম। তো ওই ভাইয়াটা আমাকে গত 15 দিন আগে ফোন দিয়ে বলতেছে নাইম ভাই আপনি আমাকে এরকমের কোরিয়ার ড্রাইভিংয়ের জন্য আমাকে বই দিয়েছিলেন, আমার মনে আছে ভাইয়া, এখন আমি ইউরোপ থেকে বাংলাদেশে আসবো, আমাকে টিকিট করে দেন। তা আমি বলছি আসলে রিল আমার মনে নাই। এবং মজার ব্যাপার হচ্ছে উনি খুব ভালো একটা, উনিও বেশ ইউরোপের ভিসা নিয়ে কাজ করেন, ওনার অনেক বড় চ্যানেল। ওনাকে আমি একটা হেল্প করছি কিন্তু কোনো কিছু পাওয়ার আসে না স্যার, জাস্ট বাংলাদেশে আমি সবসময় বলি হ্যাঁ কোনো কিছু পাওয়ার আসে না। আমি জানিও না যে উনি আজকে আজকে আমার কাছ থেকে টিকিট নিবে, এবং উনার যত রেফারেন্সে আমার মনে হয় যে অনেক কল আসে যে অমুক ভাই, রাজীব ভাই ওনার নাম, রাজীব ভাই আপনাকে আপনার নাম্বার দিছে। কই স্যার আমি একটা হেল্প করছি তাকে 3 বছর আগে, আজকে 3 বছর পরে তার কিন্তু মনে আছে, আমার মনে নেই, রেজাল্ট পাচ্ছি। তো এইগুলি স্যার আমি প্রচুর করি, এবং ট্রাই করতে কোরিয়াতে থাকাকালীন অবস্থায় এবং বাংলাদেশে থাকাকালীন অবস্থায় আমার সাধ্যের মধ্যে যদি কোনো থাকে কিছু আমি এটা করার চেষ্টা করি। আমি আপনার এই পয়েন্টটা নিতে চাই, আমার একটা সেশনই আছে এই পয়েন্টটা নিয়ে, কারণ আমিও ব্যক্তিগতভাবে এই জিনিসগুলো অনেক অবজার্ভ করেছি যে কোনো স্বার্থ ছাড়া, কোনো প্রতিদান ছাড়া জীবনে যদি মানুষের জন্য কিছু করা হয়, সেটার কোনো না কোনো একটা রিটার্ন হয়তো 5 বছর পরে 10 বছর পরে হইলে একটা রিটার্ন পাওয়া যায়। অ্যাবসলিউটলি রাইট স্যার, এবং আপনি সেটাই জি স্যার, এবং সেই জিনিসটা আমি এখন প্রচুর পাচ্ছি স্যার। শুনতে স্যার অবাক হয়ে যে 30,000 টাকা থেকে 50 লক্ষ টাকা সেল, বিষয়টা অনেক হিউজ অ্যামাউন্ট, কিন্তু সব হচ্ছে আমার ওই যে বিনা স্বার্থের যে কাজগুলো, ওইগুলো রিটার্ন, ভলান্টিয়ারিং কাজের রিটার্ন। ভলান্টিয়ারিংকে বিজনেসে কিভাবে কনভার্ট করতে হয় এটা আরেকটা উদাহরণ আমরা আজকে নাইমকে পেলাম, তাই না? যে প্রচন্ড, এবং আমি নিজেও গিয়ে আমি খুবই খুশি নাইম, আমি নিজে আপনার এই বিজনেসটা উদ্বোধন করেছি। স্যার সেটা আমি বলবো স্যার। তো স্যার এটাই আমি বলতে চাচ্ছি যে তারপরে স্যার আমি তো ওই যে ভলান্টিয়ারিং করতেছিলাম, তো ওই যে নেটওয়ার্কিং বা ভালো মানুষ হওয়া, যেটা এটা চর্চা করা। কারণ স্যার হচ্ছে যেটা আমি এখানে একটু কথা বলবো স্যার, ভালো মানুষ তো আমরা জন্ম থেকেই হই না, আমরা কিন্তু যে বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে যাই, আর যারা বিশেষ করে আমরা ধরা খাইতে খাইতে বড় হয়েছি, আমাদের কিন্তু ভালো মানুষ হওয়ার জন্য খুব ট্রাই করতে হয়েছে। কারণ আমাদেরকে মানুষ ঠকাইছে, প্রত্যেকটা সেক্টরে ঠকাইছে। ফ্ল্যাট কিনছি, আপনার টাকা দিছি, ফ্ল্যাট নেই, ব্যবসা করছি, এরকমের সব জায়গায় ধরা খাইতে খাইতে। তো সেইখান থেকে আপনার যখন সেশনগুলো দেখি, সব সেশনের একটা সেশনই যে ভালো মানুষ হওয়া, বিশ্বাসী হওয়া, তো মানুষের আস্থাভাজন হওয়া। তো এই জিনিসগুলো স্যার খুবই কঠিন কাজ। তো এই জিনিসগুলি ট্রাই করছি খুব, যে বিনা স্বার্থে মানুষের উপকার করি। অসুবিধা কি? ব্যবসা বাণিজ্য যদি ট্রাই করতেছি, টুডে আর টুমরো যেহেতু টার্গেট আছে, আমি এখন পারি না, আমার বয়স এখন 29 ইয়ার্স, আমি হয়তো 40 বছর বয়সে পারবো, কিন্তু যদি আমি মানুষকে হেল্প করতে থাকি, আমার সাধ্যের মধ্যে মানুষের পাশে গিয়ে দাঁড়াই। এমন হয়েছে স্যার, আমি যে কোম্পানিতে জব করতাম, পাশের কোম্পানিতে লোক লাগবে, আমি দেখা যায় বাংলাদেশি 2টা ভাইকে আমি বলতাম যে ওইখানে গিয়ে জব করো, তো বিনা স্বার্থে। ওইখানে কিন্তু এটার জন্য কেউ পেয়ে নেয় যে আমাকে 20 টাকা দাও, তোমাকে, আমি কিছু দরকার নেই ভাই, আমার কাছে আছে, তুমি নাও, করো। তো এইসব আমিও পাইছি মানুষের কাছ থেকে, আবার আমিও এটা করা শুরু করছি, এবং আপনার কাছ থেকে গাইডলাইনটা পাইতেছি, কারণ আপনি বারবার শুধু এইসব জিনিসগুলি কি হাইলাইট করতেছেন। তো যাই হোক, তারপর যেটা হয় স্যার, আপনি ইপিএস বাংলা প্রোগ্রামে আসবেন, তখন ভাবলাম যে এই একটা সুযোগ, যে একটা কিছু শুরু করে দিই, সাহস করে, যেহেতু মোটামুটি একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে কোরিয়াতে, খুব কম বয়স হলেও মানুষ চেনা শুরু করছে, চেনে জানে। তো কি করব, তো এই ট্রাভেলসের এখানে আসার, বিজনেসটা আসার উদ্দেশ্য হচ্ছে, এখানেও একটা ধরা খেয়ে আসছি আমি স্যার, জাপানে যাব, জাপানে একটা টিকিট করি, ওইটা একটা অনলাইন থেকে টিকিট করি, অনলাইন থেকে টিকিট করার পরে সামহাও যে কোনো কারণে আমার জাপানের ভিসা হয় না ওইবার, ওরা আমার পুরো টাকাটা খেয়ে দেয়। তখন আমি অনেক ট্রাই করলাম যে মাত্র
অল্প টাকা স্যার, 15-20 হাজার টাকা। 15-20 হাজার টাকা হোক, কিন্তু টাকাটা মেরে দেবে কেন? তো আমি কোরিয়া তো অনেক জায়গায় ঘোরাফেরা করে দেখলাম যে ভুলটা আমারই ছিল, টিকিটটা আমি না জেনে করছি। টিকিটটার উদ্দেশ্য ছিল আমি যেতে না পারলেও টাকা পাবো না। তো পরে পাইনি, পরে ভাবলাম যে এটা নিয়ে কী করা যায়, স্টাডি করি। করতে পরে তখন আমি একদমই নিউ কামার, হুট করে কিছু পোস্ট করি ফেসবুকে। আমার মনে নেই আমার ফার্স্ট ক্লায়েন্টসকে, তো উনি আমাকে আর একটা টিকিটের জন্য নক দেয়, 30,000 টাকা দাম। সেই 30,000 টাকা আমি পরে ওনার কাছ থেকে টাকাটা না নিয়ে পরে ভাবলাম যে যদি আবার আমার মতো ধরা খাই, আমার পকেট থেকে 30,000 টাকা দিয়ে ওনার টিকিটটা করে দিই, এবং উনি সাকসেসফুলি চলে যায়। মাশাআল্লাহ। তো যাওয়ার পরে একটা সাহস হইলো যে না, পারবো তো।